জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে যেতে চাই। দুটো প্রশ্ন একবারেই করে রাখি। একটা তো করেছিলাম আমরা, যে প্রধানমন্ত্রী বলছেন যে এখন পর্যন্ত আসলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, যেখানে বিশ্বের অনেক দেশ বাড়ানো হয়েছে। উপরন্তু আমাদের সরকার প্রতিদিনই শত কোটি টাকার ভর্তুকি দিয়ে এই কাজটা সামাল দিচ্ছে। এবং আমরা দেখতে পেলাম 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে হাম এবং জ্বালানি দুই ক্ষেত্রেই সরকার ব্যর্থ। একটু বলবেন আসলে কোথায় গিয়ে আসলে ব্যর্থতাটা চোখে পড়ছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক ৭১ টিভি। জি। আজকে বিজ্ঞ আলোচক সুগত সাহেব এখানে উপস্থিত আছেন, উপস্থিত রয়েছেন সংসদ সদস্য বাবুল ভাই। আমি আপনার আলোচনা যাওয়ার আগে আমি সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে কর্তৃপক্ষ স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, জি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুরস্কৃত করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি। এই বিষয়টি আমাকে আসলেই আনন্দিত করেছে। এই ধরনের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। জি। আমি প্রশ্নে যাচ্ছি। আপনার প্রশ্নের মৌলিক যেই জায়গাটা, সেটা হলো মানুষ আসলে স্বস্তি চায়। মানুষ প্রয়োজনে না খেয়ে থাকতে রাজি আছে। বাট তার বাসার অব্যবস্থাপনা মানুষ কোনোভাবে সহ্য করতে পারে না। জি। সে একজন মানুষ যখন বুঝে যে তার পরিবার আসলে তার পারিবারিক অব্যবস্থাপনার কারণে তাকে না খেয়ে থাকতে হচ্ছে, তখন ওই ব্যক্তিটা আর সহ্য করতে পারে না সেটা। দেখেন, তেলের কোনো সংকট নেই, এটা সরকার খুব স্পষ্ট করে ফলাও করে বারবার বলেছে। জি। মাননীয় মন্ত্রী এই একবারে স্পষ্ট করে ৩০০ ধারায় সংসদে তিনি বিবৃতি দিয়েছেন, তেলের কোনো সংকট নেই। গতকালকেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী ২ মাসের তেল মজুদ রয়েছে, সব ঠিক আছে। বাট তেলের জন্য দিন এমনকি ২ দিন ৩ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা কেন হচ্ছে? যদি সব সংকট না থাকে তাহলে লাইন কেন হচ্ছে? এই যে অস্থির জায়গাটা, এই জায়গাটাতে মানুষের অস্বস্তি, জি। মানুষের প্রশ্ন। আমি বলি এই লাইনের কারণ কি? মানুষ কেন অস্বস্তি বোধ করছে? বাংলাদেশ জামাত ইসলামী সহ ১১ দল কেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে? ব্যর্থ সরকার এটা কেন বলছে? দেখেন, প্রায় ৫ লক্ষ লিটার তেল উদ্ধার করেছে সরকার, এটা সরকারি বিভিন্ন বিবৃতিতে, এবং প্রায় ৫,০০০ এর কাছাকাছি অভিযান পরিচালনা করেছে। ৫১০টার মতো মামলা হয়েছে, জরিমানা হয়েছে ৪২ লক্ষ টাকার মতো। জি। অনেকগুলো কাজ করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন, আমি যেই আসনের এমপি, গাজীপুর ৪ কাপাসিয়া আসনের, মাত্র ৬টা তেলের পাম্প। ৬টা তেলের পাম্পে প্রতি রাতে, সাধারণত রাতের বেলা এই তেলগুলো ড্রামে করে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়, এটা সংরক্ষণ করার জন্য অথবা মজুদ করার জন্য, যাতে সংকট তৈরিতে এই কাজগুলো করা যায়। এই ৬টা পাম্প কি কোনো কারণে কোনোভাবে ৬ জন দায়িত্বশীল ব্যক্তির দ্বারা অথবা পুলিশের কোনো অফিসার দ্বারা রাতের বেলা পাহারা দিয়ে রাখা যায় না, যাতে একদম। এই জি। তেলগুলো এখান থেকে সরে না যায়? কেন এই কাজটা করা হচ্ছে না আমার বুঝে আসে না। আমি এটা নিয়ে বা আইন শৃঙ্খলা মিটিং এর বৈঠকে কথা বলেছি যে সুনির্দিষ্ট একেবারে আমাদের এখানে ২ শতাধিক পুলিশ রয়েছে, অফিসার রয়েছে প্রায় শতাধিক। তারা একটা অংশ বাই টার্ন এই কাজগুলো করলে সরকার এই বিপাকে পড়ে না। কিন্তু সরকার কেন যেন রহস্যজনক ভাবে এই জায়গায় ভূমিকা রাখার উদ্যোগ নিচ্ছে না। সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসার যাকে দেওয়া হয়েছে তিনি উপজেলার কোনো না কোনো কর্মকর্তা। তিনি তার দায়িত্ব পালন করে সারাদিন শেষে একবার এসে একটা ছবি তুলে তিনি তার দায়িত্ব শেষ হয়েছে বলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সংশ্লিষ্ট উপজেলার জায়গায় এটা একটা নিউজ দিয়ে যে এত লিটার তেল ছিল, আজকে বিক্রি হয়েছে এত, আগামীকালের জন্য এতগুলো পাবে, শেষ। উনি তার দায়িত্বের জায়গা থেকে চলে যাচ্ছে। এই যে একটা দায়সারা ভাব, এটা সরকারের আমি বলবো প্রথম ব্যর্থতা। দ্বিতীয় জি। হলো সরকার মেনে নিচ্ছে না জনগণ কষ্টে আছে। সরকার মেনে নিচ্ছে না, এটার কারণ হলো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে তেলের দাম বাড়াননি, কিন্তু এইটা তো একটা সংকট। হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে। এই কষ্টটা তিনি আজকেও বলেননি, অতীতেও বলেননি। সংসদে তিনি একাধিকবার সুযোগ পেয়েছেন, একাধিকবার তাকে, তার দলকে এবং ট্রেজারি বেঞ্চকে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে যে মন্ত্রী পরিষদের সদস্যরা থাকেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে এখানে স্পিকারের যদি মাধ্যমে। যদি একটু অনুমতি দেন জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনি আসলে হ্যাঁ। শেষ করি। জি। একবারও মাননীয় প্রধানমন্ত্রী তেলের বিষয়টি সংসদে অ্যাড্রেস করেননি। জি। মানুষ কষ্টে আছে এটা অ্যাড্রেস করেননি। এই কথাটা স্বীকার করতে কি হয় একটু বলে রাখি। সেটা হলো যে আজকেই
মাননীয় একজন সংসদ সদস্য সংসদে এটা উত্থাপন করেছেন যে বাংলাদেশের তেল সংকটের কারণে একটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছে। জি। সেইখানে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নির্বাচন পেছানো হয়েছে, ওই জায়গায় তেল সংকট স্বীকার করা হচ্ছে, অথচ ৩০০ দ্বারা বিবৃতি দিয়ে সচিবালয় থেকে বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করা বলা হচ্ছে তেল সংকট নেই। আসলে কোন অবস্থানটা সরকারের জন্য বাস্তবসম্মত, কোন অবস্থানটা সঠিক, এই জায়গায় মানুষের ডাউট রয়েছে যথেষ্ট। আমি একদম পরিষ্কার। আমি আসলে মানে প্রথমত আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি এই অর্থে যে আপনি যে জায়গাটাতে গলত সেটা আপনি স্পষ্ট করেছেন। আমি নিশ্চয়ই ফজলুদ্দার বাবুলের কাছে সেটা জানার চেষ্টা করব। কিন্তু একটা বিষয় আপনার কাছে আমার জানতে চাওয়া আছে, মানে সরকার আসলে এটা সংকট আছে এই স্টেটমেন্ট ইম্পর্টেন্ট নাকি সমাধানটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি জোর দেওয়া প্রয়োজন? যদি সরকার বলে কোনো সংকট নাই, অন্য দিক দিয়ে সমাধানের জন্য পদক্ষেপগুলো নেয় যেটা দিয়ে আবার সুফলও মেলে, তাহলে সেই বক্তব্যের মানে গুরুত্ব কতখানি যেখানে সরকার বলবে যে হ্যাঁ সংকট আছে? দেখুন, কোন রোগ যদি সারতে হয় আপনাকে স্বীকৃতি দিতে হবে আমি এই জায়গায় অসুস্থ। আপনার যদি মানে কোনো অপারগতা থাকে সেটা স্বীকার করতে হবে। আপনি যখনই বলবেন যে না আমি সব দিক থেকে ওকে, আমার কোনো সমস্যা নাই, তখনই বোঝা যাবে যে আপনার যে সমাধানের কোনো উদ্যোগ নাই, ইচ্ছা নাই। এই ইচ্ছার ঘাটতি থেকেই বড় সংকটটা এখন পর্যন্ত তৈরি হয়েছে। একদম পরিষ্কার। আমার সাথে সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আছেন, উনি আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। জি সৌরভ হাসান। আচ্ছা, মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে শুভেচ্ছা। প্রশ্নটি হলো যে আপনারা বলেছেন সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট বলেছে যে সরকার হাম এবং জ্বালানি দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো যে বিরোধী দলের এতজন সদস্য থাকার পরেও এই জ্বালানি সংকট নিয়ে একটি মুলতবি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে আনা হলো না কেন? আপনারা সংবাদ সম্মেলন করে বলছেন সরকার ব্যর্থ, কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যেটা এর আগে বিরোধী দলীয় নেতা জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে এনেছিলেন, কিন্তু এই মুহূর্তে মানুষের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, সুযোগ দিলে উত্তর দিব, সুযোগ দিলে উত্তর দিব যদি সুযোগ। জি জি, আমি অবশ্যই শ্রদ্ধার সাথেই সৌরভ সাহেবকে বলি, আমি ওনার লেখা পড়ি, খুবই মানে ভালো লাগে ওনার লেখায়। আপনি একটু অনুরোধ করব, আপনি সংসদ অধিবেশনের তৃতীয় দিনেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুটি মুলতবি প্রস্তাব আনা হয়। একটি হলো গণভোট সংক্রান্ত, দ্বিতীয়টি ছিল তেল সংক্রান্ত। সেই দিন মাননীয় স্পিকার সরাসরি প্রথমেই তেল সংক্রান্ত যে মুলতবি প্রস্তাব সেটা জনগুরুত্বপূর্ণ নয় বলে সেদিন সেটা প্রত্যাখ্যান করেন। একই সাথে দুটি মুলতবি প্রস্তাব আসায় দুটির একটি গ্রহণ করা হলো, অপরটি গ্রহণ করা হলো না বলে সেটা উপস্থাপন করা। আমি একটু মানে সংসদের ভিডিওগুলো তো সবার কাছে না, কিন্তু পরে আপনারা আনলেন না কেন? ওদিন স্পিকার বাতিল করেছেন, কিন্তু পরে আপনারা আনলেন না কেন? আমি শেষ করছি সৌরভ সাহেব, আমি শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন 71 বিধিতে, প্রতিদিন 131 বিধিতে নিয়মিত তেল নিয়ে এখন গত 3 দিন যাবত বিদ্যুৎ নিয়ে প্রশ্ন করে যাচ্ছে। 71 বিধি আমি তা বলছি না, অন্য আমি বলছি জাতীয় সংসদের অন্য কার্যক্রম স্থগিত রেখে জনগুরুত্বপূর্ণ বিষয়ে যে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সেটা 2 ঘন্টা 3 ঘন্টা হতে পারে, 71 বিধিতে আলোচনা হবে আধা ঘন্টা। আমরা বলছি যে মুলতবি প্রস্তাব কেন হলো না? আপনার এই যে মুলতবি প্রস্তাব যেটা 2 ঘন্টা, সেই 2 ঘন্টার জন্যই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান নিজে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন একবার। তিনি এই মুলতবি প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়নি। স্পিকার আচ্ছা, এখানে একটা বিষয়, একটা তথ্যটি একটু জানিয়ে রাখি। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে এই যে প্রস্তাবগুলো এই জায়গাটাতে, এর বাইরেও আপনি যদি আমাদের জামাত ইসলামীর যে সকল বক্তা অথবা বিরোধী দলের যে সকল বক্তা মাননীয় মানে স্পিকারের কাছ থেকে বিভিন্ন সময় অনুমতি নিয়ে কথা বলেছেন, বিশেষ করে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় এই তেলকে অ্যাড্রেস করেছেন, প্রত্যেকজন বক্তা এই তেল সংকটকে অ্যাড্রেস করেছেন। আর মুলতবি প্রস্তাবের জন্য আবেদন করা হয়েছিল একবার নয়, দুইবার নয়, কয়েকবার। একবার উত্থাপিত হয়েছে, সেটা গ্রহণ করা হয়।
বুঝতে পারছি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। ফজলুদ্দ বাবুল, দুটো বিষয়। প্রথমত একটা হচ্ছে মুলতবি প্রস্তাব, যেখানে তাদের দিক থেকে একেবারে পার্লামেন্ট অধিবেশনের তৃতীয় দিন বলা হলো এবং স্পিকার জনগুরুত্বপূর্ণ নয় এর মর্মে সেটা আসলে গুরুত্ব দেয়নি, এটার একটা ব্যাখ্যা। এবং আরেকটা উনি বলেছেন যে কাপাসিয়ার মতো জায়গায় 5 থেকে 6টা চিহ্নিত ফিলিং স্টেশন বা পাম্প আছে, সেখানে আসলে মনিটরিং নাই কেন, যেখানে আসলে চুরি যাচ্ছে তেল, এরকম কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা উত্তর দিই। মুলতবি প্রস্তাব দিয়েছিলেন, এটা ঠিক আছে, এবং সেটা জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় সংসদের মাননীয় নেতা জনাব ডাক্তার শফিকুল ইসলাম এটা করেছিলেন, কিন্তু এটা বিধি মোতাবেক ছিল না। শফিকুর রহমান, সরি, মাই অ্যাপোলজি। বিধি মোতাবেক ছিল না। যে বিধিতে মুলতবি প্রস্তাবটা হয় সেই বিধিতে তারা নোটিশটা দেয়নি। স্পিকার কিন্তু দুইটা থাকে, একটা গ্রহণ করা হয়নি, একটা গ্রহণ করা হয়েছে। লেট মি ফিনিশ। তো না, এটা বিধি মোতাবেক হয়নি। আমি সংসদে ছিলাম, আপনি দেখেন, আপনি চেক করেন, দর্শকরাও চেক করছে। বিধি মোতাবেক না হওয়ার পরেও এইটা নিয়ে আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী উনি এটা নিয়ে কথা বলেছেন সংসদে। তারপর আপনার যে আরেকটা যেটা মুলতবি প্রস্তাব ছিল জুলাই সনদ, সেটা নিয়েও আলোচনা হয়েছে বিধি মোতাবেক না হওয়ার পরে। কাজেই উনি যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে স্পিকার বলেছে এটা বিধি অনুযায়ী এটা আবারও করতে, যে এটাকে অ্যাভয়েড করেনি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যে 2 নাম্বার প্রশ্ন, যেটা কাপাসিয়া। দেখুন, একটা সংসদীয় আসনে কারা থাকেন প্রশাসনের? একজন ইয়নো থাকেন, একজন এসিল্যান্ড থাকেন, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। পুরো প্রশাসনই কিন্তু আবর্তিত হয় ওই এলাকার ওই আসনের যিনি পার্লামেন্ট মেম্বার থাকেন তার সাথে কর্মযোগ্যে তারা সম্পৃক্ত হয়। যেমন আজকে একটা ব্রিজ, অর্ধ ব্রিজ হয়ে আছে, আমি নিউজটা ডিসি মহোদয়কে দিলাম, ডিসি মহোদয় ইয়নো মহোদয়কে দিলেন, ইয়নো মহোদয় আমাকে ডিটেল দিলেন। আমি নিজে একদিন আমার পেট্রোল পাম্পে যেয়ে দেখলাম জেরিকেন নিয়ে রাত 10:30টায় আমি দেখলাম যে লোকজন তেল নিয়ে যাচ্ছে। এসিল্যান্ডকে ফোন দিলাম, মানে ফিমেল এসিল্যান্ড, রাত 10:30টায় আসলেন, উনি দেখলেন, চলে গেলেন, উনি কিছুটা ধরলেন এবং মামলা করলেন, লোকজনকে উনি ঠিক করলেন। এখন বিষয়টা কোন জায়গায় আসলে আমরা রুটে বলছি না, আমাদের তো ওই যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? এই যে আমাদের যে এই যে টেন্ডেন্সি শুধু সমালোচনা করার, আমরা কিন্তু এখনো একটা কথা বলছি না, বাংলাদেশের মতো যেখানে ইম্পোর্টেড তেলের উপর আমরা নির্ভর করি, বিশ্বে এরকম একটা সমস্যা, এবং সেটা তাও মধ্যপ্রাচ্যে তেল সাপ্লাইয়ের দেশগুলোতে, সেইখানে আমরা তেল দিচ্ছি। এখন এই সমস্যাগুলো আপনি অফিসার দিয়ে, আইন দিয়ে, আমি বলি আইন দিয়ে অফিসার দিয়ে, ট্যাগ দিয়ে করা, এটা অত্যন্ত দুরূহ বিষয়। কিন্তু নেশনের তো আমাকে তো ট্রিটমেন্ট সব জায়গায়, আমি যেটা জানতে চাচ্ছি, এই সমস্যার সমাধান কি স্কুলের টিচাররা টাকা দিয়ে শিক্ষক গিয়ে করে? এই ভোট কেটেছে 14 লক্ষ শিক্ষক, সরকারের যে ব্যবস্থা, না আমাকে বলতে হবে সরকারের ব্যবস্থা। দেখুন, উনি বললেন 3,66,000 লিটার ডিজেল, 39,776 লিটার অকটেন, 87,959 লিটার পেট্রোল, এটা জব্দ করেছে। মামলা দিয়েছে, 45 জনকে কারাদণ্ড দিয়েছে, 15,69,00,000 টাকার জরিমানা করেছে, 3,510টি মামলা দায়ের করা হয়েছে। এবং এই জাতিকে তো নৈতিকতা শেখাতে হবে, এছাড়া এটার প্রপার ডিস্ট্রিবিউশন। আপনি তো কতজনকে আপনি অ্যারেস্ট করবেন? তাহলে তো আপনি ওই যে বললাম 14 লক্ষ শিক্ষক ভোট কেটেছে 24-এ, আপনি 14 লক্ষ শিক্ষককে বাদ দিয়ে দেন। আপনি দেখুন, এখানে আপনি বলতে চাচ্ছেন কাপাসিয়ার যিনি আছেন দায়িত্বে সালাউদ্দিন আইয়ুবী, তিনি একাই সমাধান করতে পারেন। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি চেষ্টা করেছিলেন এই 5-6টা পাম্প যেগুলোর মধ্যে থেকে তেল চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোতে? আমি বলি, আমি প্রতিদিন যাই তেল পাম্পে, প্রতিদিন, ভাইয়ের মতো একদিন যাই না, প্রতিদিন যাই, এবং নিয়মিতই সেখান থেকে অবৈধ তেল উদ্ধার হচ্ছে, অব্যবস্থাপনার কারণে জরিমানা হচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা আসছিলাম, বাবুল ভাইরা যে এটা করছে, মাঝে মধ্যে গিয়ে একটা ফটো সেশন করে এটাকে এরকম জায়গায় নিয়ে এসে বক্তব্য দিয়ে শেষ করছে। একটা উপায় আপনি বাতলান, আমরা আপনাকে ফলো করব। আমি শেষ করি, আমি স্থায়ীভাবে এটার একটা সমাধান চাচ্ছিলাম। বাবুল ভাই যেটা বলছে, এটা কি স্থায়ী সমাধান নয়?
উনি একদিন গেল গিয়ে কিন্তু অব্যবস্থাপনা পাইলো। কেন এটা হবে? এটা নিয়মিত সরকারের পক্ষ থেকে বলা উচিত, একটা চেকপোস্টের মতো প্রতিটা পাম্পে নিয়মিত একজন না, এটা পুলিশ এটা এটা অফিসার নিশ্চয়ই দিয়ে সরকারের দায়িত্ব, যে সরকার কোনো সেটা একটা- বুঝবে, কিন্তু আমি শুধু আপনার কাছে জানতে চাই, এই কাজটা আপনি যে করা সেখানে উচিত। যে প্রতিদিন একবার করে যাচ্ছেন, নিয়োগ বা কে থাকবে তার কাছ থেকে জবাবদিহিতা, যে আপনি এখান থেকে কি কি পেলেন, সেরকম কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? মানে হ্যাঁ, একবার করে হ্যাঁ, পরিদর্শনে যাওয়া একটা দেখুন জিনিস না, আমি যাই গিয়ে তো সেখানে মানে চা খাইতে যাই না। আমি জি। ওইখানে উপস্থিত সকলের কাছ থেকে কতক্ষণ যাবত তারা অপেক্ষায় আছে, ওই সময়ের দাবি কি। আমি এরকম ঘটনা করেছি যে জি। 300 টাকা করে মোটরসাইকেলে তেল দিচ্ছে। আমি বললাম যে আপনাদের কি হইলে ভালো হয়? কয় ভাই একটু 50 টাকা বাড়ায় দিলে ভালো হয়। আমি মালিককে ডেকে নিয়ে এসে বলছি এবং ইউনুর সাথে কথা বলে বলছি যে 100 টাকা যদি বাড়াই দেয় খুব বেশি সমস্যা হবে? বলছে না, কোনো সমস্যা হবে না। মালিককে বলছি তাহলে 100 টাকা বাড়াই দেন, তাহলে 300 টাকার জায়গায় 400 টাকা করে তেল দেন। আমি সমস্যার সমাধানের ওই জায়গায় চেষ্টা করেছি। ওইখানে গিয়ে দেখেছি যে বাইরে অনেকগুলো ড্রাম পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম ড্রামগুলো কিসের? এলাকার কয়েকজন বললো যে এটা সবাই সরে গেলে রাতের বেলায় ড্রামগুলোতে তেল দেওয়া হবে। ওই ড্রামগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে 10,000 টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট সিলিন্ডারের মাধ্যমে। এই ব্যবস্থাগুলো নেওয়া হয়। এগুলো বুঝতে পারছি আপনার জায়গাটা একেবারে নরমাল, স্পষ্ট। এখানে একেবারে নরমাল। হ্যাঁ। এবং একটা পাম্প সিলগালাও করা হয়েছে, বন্ধ হয়েছে। স্থায়ীভাবে বলাই হয়েছে যে আপনি লিখে দেন যে আমার পাম্প স্থায়ীভাবে বন্ধ, কারণ তার এখানে 3-3 বার এই ঘটনা ঘটেছে। এরপর এটা বন্ধ করা হয়েছে। এগুলো তো সমাধান নয়। বুঝতে পারছি। সারাদিন আপনাকে ধন্যবাদ। আমি এরপর হাবের ইস্যুতে আসবো। জ্বালানি নিয়ে আপনার জায়গাটা স্পষ্ট করেন। আমি একটু সরব হোসেন আপনার কাছে আসি। মানে প্রথমত এখানে সারাদিন আরবি যে প্রবলেমটার কথা বলছেন, যে উনি একা আসলে কিছুই করতে পারছেন না। উনি যাচ্ছেন, সংকটগুলো দেখছেন, এবং উনি চাচ্ছেন সরকারের দিক থেকে একটা মনিটরিং থাকবে, এমন একজন থাকবে যিনি আসলে পুরো ব্যাপারটা জবাবদিহিতার আওতায় আনবেন, দেখভাল করবেন। এবং ফজলুদ্দিন বাবুল স্পষ্ট করে বললেন যে এই জায়গাটার নির্বাচিত যিনি এমপি, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন পুরো জায়গাটাতে। আবার মানুষের নৈতিকতা অনেক বড় প্রশ্ন, কারণ একদিক থেকে অভিযান চলছে আর একদিক থেকে নতুন করে মজুদ চলছে। Exactly. তাহলে সমাধান না, করতে হবে। দুজন জনপ্রতিনিধির কথার মধ্যে সত্যতা আছে, আবার সত্যতার বাইরে যে অন্য সত্য আছে। সেটা হচ্ছে আমাদের প্রশাসন, জি। যেটি হুদা ভাই বললেন, প্রশাসন একজন সরকার দলীয় সংসদ সদস্যকে যেভাবে গুরুত্ব দিবেন, সাধারণত একজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে সেভাবে গুরুত্ব দেন না, বা তার কথাটা অতটা আমলে নেয় না। এটা আমি এই দুটো উদাহরণ হিসেবে বলছি না, সাধারণ প্রবণতা হচ্ছে এটাই। আর দ্বিতীয় হচ্ছে যে আমি বলবো সরকার বিরোধী দল তো বললাম যে তারা একটা মুলতবি প্রস্তাব আনলো না। ওদিন নাকচ হয়ে থাকলে পরবর্তীকালে কেন আনলো না? মানে বন্ধ হওয়ার আগে ছিল ওটা, পরবর্তীতে বন্ধ শুধু তখন আনা হয়নি। পরবর্তীকালে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেও উদ্যোগের অভাব আছে, পরিকল্পনার অভাব আছে, এবং সমস্যাটা কিভাবে মোকাবেলা করা যাবে এক্ষেত্রেও আমার মনে হয় যে তাদের স্পষ্ট ধারণা নেই, বা ধারণা থাকলেও সেটা প্রয়োগ নেই। যে কারণে তেল আসবে, জাহাজ আসছে, এই কথাই কিন্তু বেশি শোনানো হচ্ছে। কিন্তু এই যে আমিও সালাউদ্দিন আইয়ুবের সাথে একমত, শুধু ওই 6টি কাপাসিয়ার 6টি স্টেশন না, সারা বাংলাদেশের স্টেশনগুলো পাহারা যখন আমরা জানি যে এখান থেকে চুরি হচ্ছে, মিয়ানমার না ভারতে যেখানেই পাচার হয়ে যাক অথবা কেউ মজুত করে রাখুক, এটার একটা তদারকি। আমরা নির্বাচনটা কী করে করলাম? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, সশস্ত্র বাহিনী সবাইকে যুক্ত করলাম না? একদম। হ্যাঁ, আমি বলছি যে এটাও জরুরি ভিত্তিতে। আজকে বিরোধী দল রাস্তায় কিন্তু 10 দিন পরও নামতে পারবে, যুদ্ধ শেষ হলেও নামতে পারবে, কিন্তু আজকে জরুরি হচ্ছে সরকারি দল বিরোধী দল মিলে এগুলো পাহারা দেওয়া। দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে আরেকটি যোগ করি, কেন একটা কমিটি গঠন করা হবে না? সংসদের ভিতরে হতে পারে যে প্রশাসনের কোথায় দুর্বলতা আছে, কেন তারা পারছে না, সেটা নিয়েও তো এটা কিভাবে আলোচনা হবে? আমরা তো এখনো সংস্কার আর সংবিধান এই তর্কের মধ্যে তো আটকে আছি। না, তাহলে তো হবে না। মানুষ জুলাই সনদ বাস্তবায়ন হোক এটা চায়, একটি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন হোক চান। কিন্তু এই মুহূর্তে যে 7
7 ঘন্টা ফিলিং স্টেশনের সামনে গাড়ি নিয়ে বসে থাকে বা বাইক নিয়ে বসে থাকে, তার কাছে এটা কিন্তু অর্থহীন একদম। আমি তার কাছে হচ্ছে যে- এটাই বলতে যাচ্ছিলাম। আমি একটু আরেকটা মানে এই ইস্যুতে একটু ফজলে হুদা বাবুল আপনার একটা মানে বক্তব্য খুবই জরুরি। গেল কয়েকদিন ধরে যারাই আসছেন বিরোধী দলের অতিথিরা এখানে প্রত্যেকে একটা কথাই বলছেন, সরকার এখন পর্যন্ত কেন স্বীকার করছে না যে তেলের সংকট আছে? উত্তর দেব? হ্যাঁ, এটা যদি একটু স্পষ্ট করেন। জি, ধরুন আল্লাহ না করুক আমি অন্ধ, আমাকে সারাদিন বলতে হবে আমি অন্ধ, আমি অন্ধ। সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সংকট। আপনি জানেন এমন কোন দেশ নাই যে তেলের দাম বাড়ায়নি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে বলছেন এসি ব্যবহার যত কম করা যায় 25-এর উপর রাখেন, কৃচ্ছতা সাধন করেন, যেখানে দরকার নাই দরকার হলে ন্যাচারাল আলো দিয়ে চলেন। এটা তো আমরা বলছি, এটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা সংকটে আছি। সরকার বলবে না যে আমরা সংকটে সরকার তো বলছেই সরকার তো সংকটে বলছে আছে আমরা জন্যই সংকট তো নেই। কৃচ্ছতা সাধনের কথা বলছে, সংকটে আছে জন্যই তো। এটা তো ভাই, আমার সকালবেলা আমার সূর্য পূর্ব দিকে উঠবে, আমার কেন সকালে উঠে বলতে হবে আমার মানে বিরোধী দল কোন পয়েন্টটা চাচ্ছেন? দেখুন আজকে কিন্তু একটা সংসদ ছিল, আজকে কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা উনি কিন্তু সংসদে অনুপস্থিত ছিলেন পুরো দিন, উনি রাস্তায় ছিলেন। এই যে 60 দিন পূর্ণ হলো, এর মাঝে 2 বছরের বাচ্চাকে এই হেনস্থা করা শুরু করে দিয়েছেন আপনি। 2 মাসের, হ্যাঁ 2 মাসের সরি বাচ্চাকে। 2 মাসের বাচ্চাকে আপনি হেনস্থা করা শুরু করে দিলেন। মানে আপনার উদ্দেশ্যটা কি রে ভাই? আপনি কি দেশ গঠন করবেন? মানুষের সিরিয়াস কনসার্ন গুলোকে আপনি হেল্প করবেন? আপনারা শুরুতে বলেছিলেন ছায়া সরকার করবেন, মাত্র বোধহয় আজকে ওনারা ছায়া সরকার নিয়ে একটা পরিকল্পনা দেন না ভাই, এটা সংবাদ সম্মেলন করেন যে আমরা সরকারকে এইভাবে জিনিসটা করতে বলছি, আমাদের এক্সপার্ট টিম এটা বলছে, দেখেন সরকার এটা একসেপ্ট করে কিনা রিজেক্ট করে। আপনারা তো এখন পর্যন্ত আপনারা তো বলেন আপনারা পড়ালেখা করার লোক, তাহলে এখন পর্যন্ত একটা দেশের সাথে আপনারা যোগাযোগ করে একটু কিছু তেল এনে কোন যে ভাই এখান থেকে তেল নেন, এটা খরচ কম, এটা নিয়ে আসলে আপনি দ্রুতভাবে সার্ভিস দিতে পারবেন। আপনি একটা অ্যাপ বানায় সরকারকে বলেন আমরা এটা করেছি, খালি সমালোচনা করবেন। দেখুন সরকার কিন্তু মানে এই না সরকার দলীয় সাংসদরা, সরকার মানে কিন্তু সরকার এবং বিরোধী দল। কিন্তু বিরোধী দলের আমরা ভূমিকা দেখছি কিভাবে, যে এই সরকারকে ডিএস্টাবলিশ করার জন্য, এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, এই সরকারের ভালো কোনো কাজ নিয়ে কথা বলার কিন্তু কথা তারা বলছে না।